হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর অষ্টম অধ্যায় হতে 2016 সালের বোর্ড কোয়েশ্চন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following is the balance sheet of a company as on 31st March 2015. Liabilities টাকা, assets টাকা. Liabilities share capital, profit and loss account, general reserve 12% debenture, sundry creditors, bills payables, assets, land and buildings, plant and machinery, stock, sundry debtors, bills receivables, cash at bank. Calculate A. Current ratio, B. Quick ratio, C. Debt to equity ratio, D. Proprietary ratio, E. Capital gaining ratio. অর্থাৎ একটি কোম্পানির 31শে মার্চ 2015 সালের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হয়েছে। এই আর্থিক অবস্থার বিবরণীর উপর ভিত্তি করে আমাকে 5টি অনুপাত নির্ণয় করতে বলেছে। আপনাদের মনে রাখতে হবে, এই ধরনের অঙ্কের সমাধান করার জন্য সূত্র খুবই গুরুত্বপূর্ণ। সলিউশন, সমাধান। রিকার্ড এতে বলেছে কারেন্ট রেশিও, চলতি অনুপাত নির্ণয় করতে বলেছে। রিকার্ড এ, কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র লিখেছি। এবার আমরা প্রদত্ত আর্থিক অবস্থার বিবরণী থেকে দেখে দেখে মোট চলতি সম্পত্তি নির্ণয় করব এবং মোট চলতি দায় নির্ণয় করব। দেখুন, প্রদত্ত প্রশ্নের সম্পত্তির এদিকে স্টক, সান্ড্রি ডেটর্স, বিলস রিসিভেবল, ক্যাশ এট ব্যাংক, এগুলো হচ্ছে কি চলতি সম্পদ। 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 10,000 টাকা, 40,000 টাকা, এগুলো হচ্ছে মোট চলতি সম্পদ, যেটা আমি এখানে নিচে ওয়ার্কিং এ নির্ণয় করেছি। কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু স্টক প্লাস সান্ড্রি ডেটর্স প্লাস বিলস রিসিভেবল প্লাস ক্যাশ এট ব্যাংক, এগুলো হচ্ছে আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি এবং টাকাগুলো লিখেছি। যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটস হয় 3,50,000 টাকা। এরপরে আমাকে নির্ণয় করতে হবে মোট কারেন্ট লায়াবিলিটিস। তাই এই যে দায়ের দিকে দেখুন, মোট চলতি দায় আছে সান্ড্রি ক্রেডিটর্স 1 লক্ষ টাকা, বিলস পেবল 50,000 টাকা, টোটাল 1.5 লক্ষ টাকা। সেটা আমি নিচে লিখেছি। কারেন্ট লায়াবিলিটিস সমান সান্ড্রি ক্রেডিটর্স প্লাস বিলস পেবল 1 লাখ প্লাস 50,000, টোটাল হয় 1,50,000 টাকা। আমার কারেন্ট লায়াবিলিটিস নির্ণয় শেষ, কারেন্ট অ্যাসেটস নির্ণয় শেষ। এবার আমরা সূত্রের মানগুলো বসাই। আমার কারেন্ট অ্যাসেটস আছে 3,50,000 টাকা উপরে, নিচে হচ্ছে 1,50,000 টাকা কারেন্ট লায়াবিলিটিস। যদি ক্যালকুলেশন করি, আমার কারেন্ট রেশিও হয় 2.33:1 হবে। আমার রিকোয়ার্ড এ শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বি তে হচ্ছে কুইক রেশিও, তড়িৎ অনুপাত। তাই লিখেছি বি, কুইক রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। অর্থাৎ কুইক রেশিও নির্ণয়ের জন্য এটি হচ্ছে কি মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমরা মানগুলো বসাই। আমি রিকোয়ার্ড এ তে মোট চলতি সম্পত্তি নির্ণয় করেছি 1,50,000 টাকা, যেটি লিখেছি। এরপরে সূত্রে আছে কি মাইনাস স্টক, এখান থেকে বাদ দিতে হবে মাইনাস স্টকের মূল্যটা। প্রদত্ত প্রশ্নে স্টক আছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাই আমি এখানে লিখেছি মাইনাস 2 লক্ষ টাকা। নিচে আছে কারেন্ট লায়াবিলিটিস। আমি রিকোয়ার্ড এতে নির্ণয় করেছি কারেন্ট লায়াবিলিটিস সমান 1,50,000 টাকা। তাই আমি 1,50,000 টাকা লিখেছি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। প্রদত্ত প্রশ্নে ব্যাংক জমা অতিরিক্ত নাই, সেই জন্য আমি 0 লিখেছি। 3,50,000 টাকা থেকে যদি 2 লক্ষ টাকা বিয়োগ করি, তাহলে আমার অবশিষ্ট থাকে 1,50,000 টাকা। নিচে 1,50,000 টাকা থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে অবশিষ্ট থাকে 1,50,000 টাকা। 1,50,000 টাকাকে যদি 1,50,000 টাকা দিয়ে ভাগ করি, তাহলে আমার হয় 1:1 হচ্ছে কুইক রেশিও। আমার রিকোয়ার্ড বি শেষ। আবার হচ্ছে রিকোয়ার্ড সি। রিকোয়ার্ড সি তে বলেছে ডেট টু ইকুইটি রেশিও। রিকোয়ার্ড সি, ডেট টু ইকুইটি রেশিও সমান লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ডেট টু ইকুইটি রেশিওর জন্য মুখস্থ সূত্র লিখেছি। উপরে হচ্ছে কি লং টার্ম ডেট, দীর্ঘমেয়াদী ঋণ। আজকের প্রশ্নে দেওয়া আছে 12% ডিবেঞ্চার 4,20,000 টাকা, এটি হচ্ছে কি দীর্ঘমেয়াদী ঋণ। তাই আমি এখানে উপরে 4,20,000 টাকা লিখেছি।
নিচে হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে শেয়ার হোল্ডার ফান্ড নির্ণয় করব। এখানে দেখুন শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, এই তিনটি হচ্ছে কি মালিকানা তহবিল। এই যে 2 লক্ষ টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, টোটাল হয় 2,70,000 টাকা, যেটা আমি নিচে নির্ণয় করে দেখিয়েছি। শেয়ার হোল্ডার ফান্ড অথবা ইকুইটি ফান্ড সমান শেয়ার ক্যাপিটাল প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্লাস জেনারেল রিজার্ভ। 2,30,000, 40,000 টোটাল করলে হয় 2,70,000 টাকা। এটি হচ্ছে কি শেয়ার হোল্ডার ফান্ড, যেটা আমি প্রদত্ত সূত্রের নিচে লিখেছি 2,70,000 টাকা। 4,20,000 টাকাকে যদি 2,70,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমার 1.56:1 হয়, যেটি ডেট টু ইকুইটি রেশিও। আমার রিকোয়ার্ড সি শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড ডি। রিকোয়ার্ড ডি তে বলেছে প্রপ্রাইটারি রেশিও। প্রপ্রাইটারি রেশিও নির্ণয়ের জন্য আমরা ঠিক একইভাবে মুখস্থ সূত্র লিখব। প্রপ্রাইটারি রেশিও ইকুয়াল টু শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। আমি রিকোয়ার্ড সি তে শেয়ার হোল্ডার্স ফান্ড নির্ণয় করেছি 2,70,000 টাকা, যেটা আমি এখানে লিখেছি 2,70,000 টাকা। এরপর নিচে আছে টোটাল অ্যাসেটস, মোট সম্পত্তি। প্রদত্ত প্রশ্নে মোট সম্পত্তি দেওয়া হয়েছে 8,40,000 টাকা, যেটি আমি নিচে লিখেছি। 2,70,000 টাকাকে যদি 8,40,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে 0.32:1 প্রপ্রাইটারি রেশিও হয়। আমার রিকোয়ার্ড ডি শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড ই। রিকোয়ার্ড ই তে বলেছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এখন আমরা ই করব। রিকোয়ার্ড ই ক্যাপিটাল গিয়ারিং রেশিও সমান ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটিজ ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। অর্থাৎ উপরে হবে ঋণযুক্ত দীর্ঘমেয়াদী ঋণ এর টাকা এবং নিচে হবে মালিকানা সত্ত্বের তহবিল। আমি প্রদত্ত প্রশ্ন থেকে আবার দেখে মানটা বসাই। 12% ডিবেঞ্চার 4,20,000 টাকা। এটি হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটিজ, যেটি লিখেছি 4,20,000 টাকা। নিচে হচ্ছে ইকুইটি ফান্ড, মালিকানা সত্ত্ব। এই যে আমি ওয়ার্কিং 3-এ নির্ণয় করেছিলাম ইকুইটি ফান্ড সমান কত, 2,70,000 টাকা, যেটা আমি এখানে নিচে বসিয়েছি। 4,20,000 টাকাকে যদি 2,70,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমার 1.56:1 হয়। আমার রিকোয়ার্ড ই শেষ। আমি আবার বলতেছি, আমাকে একটি আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হয়েছে 31শে মার্চ 2015 সালের। এই আর্থিক অবস্থার বিবরণী থেকে 5টি অনুপাত নির্ণয় করতে বলেছে। এই 5টি অনুপাত আমরা নির্ণয় করব সূত্রের উপর নির্ভর করে। সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে এই অঙ্কগুলো করতে আমাদের কোনো কষ্ট হবে না। যেমন দেখুন রিকোয়ার্ড এত হচ্ছে কারেন্ট রেশিও, তার জন্য সূত্র আছে কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। উপরে সকল প্রকার চলতি সম্পত্তিগুলো বসাবো, নিচে সকল প্রকার চলতি দায়গুলো বসিয়ে ভাগ করে যেটি পাবো সেটি হচ্ছে কি কারেন্ট রেশিও। এরপর আছে কুইক রেশিও বা তরল অনুপাত। তরল অনুপাত নির্ণয়ের জন্য স্টক বা প্রিপেইড এক্সপেন্স ব্যতীত সকল প্রকার চলতি সম্পদ হচ্ছে কি কুইক অ্যাসেটস। এটি উপরে বসবে। যেমন আমি লিখেছি কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক, এইভাবে বসাবেন। এবং নিচে হচ্ছে সকল প্রকার চলতি দায় থেকে যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকে সেটি বাদ দিবেন, যদি না থাকে বাদ দিতে হবে না। এভাবে কুইক রেশিও নির্ণয় করব। সিতে হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এর জন্য মুখস্থ সূত্র লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, যেখানে উপরে দীর্ঘমেয়াদী দায়ের টাকাটা বসবে, নিচে হচ্ছে কি মালিকানা সত্ত্বের তহবিল যোগ করে আমরা যেটা পাবো সেটি বসাবো। যেমন মালিকানা সত্ত্বের তহবিল হচ্ছে আজকের প্রশ্নে এই যে শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, এই তিনটে হচ্ছে কি শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল। এরপর হচ্ছে রিকোয়ার্ড ডি। রিকোয়ার্ড ডিতে হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। উপরে মালিকানা সত্ত্বের ফান্ড বসবে, নিচে হচ্ছে কি মোট সম্পত্তি। এরপর হচ্ছে রিকোয়ার্ড ই ক্যাপিটাল গিয়ারিং রেশিও সমান হচ্ছে কি ঋণযুক্ত দীর্ঘমেয়াদী সিকিউরিটি টাকা উপরে বসবে, নিচে বসবে শেয়ার হোল্ডার্স ফান্ড। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।